স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। লাগাতার কর্মবিরতি একদিন এগিয়ে এনেছে শিক্ষকরা। সোমবার থেকে চলবে কর্মসূচি। সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, আহত ৩০ জন। বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা সহ ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। পূর্ব ঘোষণা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২০% হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা মেডিকেল ভাতাসহ ৪ দফা দাবিতে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এতে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অংশ নেন। আমরা ২০% বাড়ি ভাড়া চাই এবং আমাদের কর্মচারীদের ৭৫% ওষুধ ভাতা চাই। বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র ১০০০ টাকা এবং আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় ৫০০ টাকা। মাত্র ৫০০ টাকা পাই, এটা কি কোনো মজুরি? আমরা কি কামলা খাই? আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়। এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ২০% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানান শিক্ষকরা। ২ মাস সময় দেওয়ার পরেও সরকার আমাদের দাবি বাস্তবায়নের জন্য কোনো রকম দৃষ্টান্ত দেখাতে পারেনি। যে পর্যন্ত আজকে এই ২০% এবং ১৫০০ টাকা মেডিকেল আর ৭৫% উৎসব ভাতা মেনে নেওয়া না হবে সে পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব অবশ্যই ত্যাগ করব না। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, তবে তা ব্যর্থ হয়। অবস্থান কর্মসূচি চলবে প্রজ্ঞাপন পাওয়ার আগ পর্যন্ত। জনভোগান্তি এড়াতে পুলিশ শিক্ষকদের শহীদ মিনারে সরে যাওয়ার অনুরোধ করলে কিছু শিক্ষক চলে যায়। অন্যদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতেও কোনো কাজ না হওয়ায় পুলিশ জলকামান ব্যবহার করে। দাবি পূরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সারা দেশে শিক্ষকদের ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ট্রাইব্যুনাল ১-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। মানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না, বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ প্রথম দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না। যুক্তিতর্কে তিনি আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত নানা অপকর্মের চিত্র তুলে ধরেন। এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি। তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম, কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি, কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে। পরে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে। তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে, এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং, এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। এর আগে গত ২৮ কার্যদিবসে এই মামলার মূল তদন্ত কর্মকর্তা সহ ৫৪ জন সাক্ষ্য প্রদান করেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক কমিশনে অন্তর্ভুক্ত করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ চট্টগ্রাম অঞ্চলের সকল সিনিয়র নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি। বলেন, লুকোনো বা রাতের অন্ধকারে ভোট নয়, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান তিনি। জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে। নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নজরদারি। স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। সুতরাং একটা পজিশন আসবে, দেখবেন আপনারা ইনশাল্লাহ, এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রত্যাশী 10 দলের কার্যক্রম মাঠ পর্যায়ে অধিকতর তদন্তে 30 জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে দল নিবন্ধনে নির্বাচন কমিশনের অধিকতর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট দলগুলো। রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে স্মারকলিপি দেয় অধিকতর তদন্তের আওতাধীন 6টি দল। এ সময় সংশ্লিষ্ট দলের নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন আগে কোনো রকম তথ্য বা চিঠি না দিয়ে রাজনৈতিক দলের অফিস পরিদর্শনে যাচ্ছে। বেশিরভাগ তদন্ত গোপনে করা হচ্ছে। এ তদন্ত প্রক্রিয়া অস্বচ্ছ ও বৈষম্যমূলক বলে অভিযোগ নেতাদের। 16 অক্টোবরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। কোন প্রক্রিয়ায় এই তদন্তটা হবে সে বিষয়ে আমরা কোনো অবগত নেই, এবং নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কোনো রকমের পত্র প্রেরণ করা হয় নাই। বারবার তদন্ত, এটা তো একটা বিব্রতকর অবস্থা। আমরা চাচ্ছি আগামী 16 তারিখের মধ্যে আমাদেরকে প্রত্যয়ন দেওয়া হোক, এটা আমরা নিবন্ধন পাই আর না পাই। সামনে কোর্ট বন্ধ হয়ে যাবে, তো আমরা পজিটিভ নেগেটিভ যেই বিষয়েই নির্বাচন কমিশন থেকে সাড়া পাই, তো আমাদের সেই কাজ করার জন্য সামনে নির্বাচনে স্পেস থাকে, ওই বিষয়টা অবগত করার জন্য আমরা আসছিলাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। একে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। সংখ্যানুপাতিক বা PR পদ্ধতির ভোটের বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো ধারণা নেই। নির্বাচন বিলম্বিত করতেই এই দাবি তোলা হয়েছে, এমনটাই বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে কয়েকটি দলের নেতারা বক্তব্য রাখেন। 2026 সালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের জোট অংশগ্রহণ করবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জাতির সামনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির সুযোগ এসেছে, এটি কাজে লাগাতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। আরেকটি কথা আছে, এই কথাটা খুব জরুরি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে, এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে PR পদ্ধতি বোঝেন? আছেন নাকি? তো সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের
যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এই লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো শুরু হলো মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীদের এই প্রতিষেধক দিচ্ছে সরকার, যা পাবে প্রায় ৫ কোটি শিশু ও কিশোর কিশোরী। রেজিস্ট্রেশন কিংবা জন্মসনদ না থাকলে কেন্দ্রে গেলে টিকা নেওয়া যাবে। এটি শতভাগ নিরাপদ ও কার্যকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাইফয়েড একটি প্রাণঘাতী জ্বর। ব্যাকটেরিয়া সৃষ্ট এই রোগে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু ও কিশোর কিশোরী আক্রান্ত হয়, অনেকের মৃত্যুও ঘটে। এই রোগ থেকে শিশুদের রক্ষায় সারা দেশে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। রবিবার সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড নিয়ন্ত্রণ সম্ভব। বছর ৮,০০০ মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি টাইফয়েডের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই, তাহলে বেশিরভাগ সময়ই এই টাইফয়েডকে এড়ানো সম্ভব এবং এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। এ সময় টিকার গুণগত মান তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এই টিকাটা সম্পূর্ণভাবে নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। পৃথিবীর বহু দেশেই এই টিকা সফলভাবে দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্কুলে দিনভর উৎসাহের সঙ্গে টিকা নেয় শিক্ষার্থীরা। মাসব্যাপী এই কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলায় পাক 58 সেনা নিহত ও 30 জন আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি পাকিস্তানের 25টি সীমান্ত চৌকি দখলেরও দাবি করা হয়েছে। রোববার আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজ জানায়, তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিব এক সংবাদ সম্মেলনে বলেছেন, আফগানিস্তানের সমস্ত সীমানা রেখায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে। তবে আফগানিস্তানের এ দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের 19টি সীমান্ত চৌকি দখল করেছে। আফগানিস্তানের কাবুল এবং পাকতিকা প্রদেশে সাম্প্রতিক বিমান হামলার পর পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে আফগানিস্তান। এসব হামলার জবাবে পাকিস্তানি সীমান্তে হামলার কথা জানিয়েছে আফগানিস্তান। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাগাতার কর্মবিরতি একদিন এগিয়ে এনেছে শিক্ষকরা, সোমবার থেকে চলবে কর্মসূচি। সীমান্ত সংঘর্ষে 58 পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের, আহত 30 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।